স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Simon Commission, 1927, Delhi Proposals, Nehru Report and Jinnah's 14 Points. In 1927, Simon Commission, an all-white commission to frame a constitution for India, was announced, which was unanimously boycotted by all nationalists and once again provided an opportunity for unity. সাইমন কমিশন 1927, দিল্লি প্রস্তাব, নেহেরু রিপোর্ট এবং জিন্নার 14 দফা। 1927 সালে সাইমন কমিশন ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের জন্য একটি সর্বশ্বেতাঙ্গ কমিশন ঘোষণা করা হয়েছিল, যা সর্বসম্মতভাবে সমস্ত জাতীয়তাবাদীদের দ্বারা বয়কট করা হয়েছিল এবং আবারও ঐক্যের সুযোগ দিয়েছিল। With the aim of bridging the gulf between the Congress and the Muslim League and to enable them to present a common set of demands before the British, a group of prominent Muslim leaders met at Delhi in December 1927 with M.A. Jinnah presiding over the session. In a dramatic move, the leaders agreed to forego separate electorates, the first and the last time the League agreed to do so, if their 4 proposals were met. The proposals came to be known as Delhi Proposals. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যকার উপসাগর দূর করার লক্ষ্যে এবং ব্রিটিশদের সামনে একটি সাধারণ দাবি পেশ করতে সক্ষম করার লক্ষ্যে বিশিষ্ট মুসলিম নেতাদের একটি দল 1927 সালের ডিসেম্বরে দিল্লিতে M.A. জিন্নার অধিবেশনের সভাপতিত্বে মিলিত হয়। একটি নাটকীয় পদক্ষেপে নেতারা পৃথক নির্বাচকমণ্ডলী ত্যাগ করতে সম্মত হন। প্রথম এবং শেষবার লীগ তা করতে সম্মত হয় যদি তাদের 4টি প্রস্তাব পূরণ হয়। প্রস্তাবগুলি দিল্লি প্রস্তাব হিসাবে পরিচিত হয়। In December 1927, Madras Congress session, the Congress passed a resolution accepting most of the demands of Delhi proposals. However, the Muslim League split over the issue and a separate annual session of the League was held at Lahore under the presidentship of Sir Mian Muhammad Shafi, worsening the communal situation in India. The demands were also rejected by the Hindu Mahasabha at All Parties Conference, December 1928, at Calcutta. The incompatibility between the League and the Mahasabha complicated matters and frustrated all attempts at unity. 1927 সালের ডিসেম্বরে মাদ্রাজ কংগ্রেস অধিবেশনে কংগ্রেস দিল্লির প্রস্তাবের বেশিরভাগ দাবি মেনে নিয়ে একটি প্রস্তাব পাশ করে। যাই হোক, মুসলিম লীগ এই ইস্যুতে বিভক্ত হয়ে পড়ে এবং স্যার মিয়া মুহাম্মদ শফির সভাপতিত্বে লাহোরে লীগের একটি পৃথক বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়, যা ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি ঘটায়। হিন্দু মহাসভা সর্বদলীয় সম্মেলনে ডিসেম্বর 1928 কলকাতায় দাবিগুলিও প্রত্যাখ্যান করেছিল। লীগ এবং মহাসভার মধ্যে অসঙ্গতি বিষয়গুলিকে জটিল করে তোলে এবং ঐক্যের সমস্ত প্রচেষ্টাকে হতাশ করে। Further, the Nehru Report, prepared by Motilal Nehru and Tej Bahadur Sapru, was rejected by the Muslim League as it did not incorporate all their demands and had the following consequences. আরও, নেহেরু রিপোর্ট মতিলাল নেহরু এবং তেজ বাহাদুর সাপ্রু দ্বারা প্রস্তুত মুসলিম লীগ প্রত্যাখ্যান করেছিল কারণ এটি তাদের সমস্ত দাবিকে অন্তর্ভুক্ত করেনি এবং নিম্নলিখিত ফলাফলগুলি করেছিল। Jinnah rejected the Nehru Report, calling it parting of the ways with the Congress, and once the ambassador of Hindu-Muslim unity, was now convinced that the Hindu mindset in India was bent upon pushing the Muslim minority to the wall. জিন্নাহ নেহেরু রিপোর্টকে প্রত্যাখ্যান করেছিলেন, যেটিকে কংগ্রেসের সাথে পথের বিচ্ছেদ বলে অভিহিত করেছিলেন এবং একসময় হিন্দু মুসলিম ঐক্যের দূত এখন নিশ্চিত হয়েছিলেন যে ভারতের হিন্দু মানসিকতা মুসলিম সংখ্যালঘুদের দেয়ালে ঠেলে দেওয়ার জন্য নিচু ছিল। He went back to separate electorates, formulated his 14 points which became the text of communal demands and included separate electorates, reservation for Muslims in legislatures, reservation of jobs for Muslims, creation of new Muslim majority provinces, etc. তিনি পৃথক নির্বাচকমণ্ডলীতে ফিরে যান, তার 14 দফা প্রণয়ন করেন যা সাম্প্রদায়িক দাবির পাঠ্য হয়ে ওঠে এবং পৃথক নির্বাচকমণ্ডলী, আইনসভায় মুসলমানদের জন্য সংরক্ষণ, মুসলমানদের জন্য চাকরি সংরক্ষণ, নতুন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সৃষ্টি ইত্যাদি। It led to the estrangement of Jinnah and pushed him towards communalism. It led to the hostility of most Muslim leaders towards civil disobedience movement. এটি জিন্নাহকে বিচ্ছিন্ন করে দেয় এবং তাকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেয়। এটি আইন অমান্য আন্দোলনের প্রতি বেশিরভাগ মুসলিম নেতাদের শত্রুতার দিকে পরিচালিত করেছিল। Communalism transforms into a mass force. The events of 1928-29 triggered an irreversible drifting apart of communal forces and marked the starting point of communalism transforming into a mass force.
By 1940, all communal demands faded into insignificance in front of the ultimate communal demand, the demand for Pakistan as a separate nation for Muslims. সাম্প্রদায়িকতা একটি গণশক্তিতে রূপান্তরিত হয়। 1928 থেকে 29 সালের ঘটনাগুলি সাম্প্রদায়িক শক্তির মধ্যে একটি অপরিবর্তনীয় প্রবাহের সূত্রপাত করেছিল এবং একটি গণশক্তিতে রূপান্তরিত সাম্প্রদায়িকতার সূচনা বিন্দুকে চিহ্নিত করেছিল। 1940 সাল নাগাদ সমস্ত সাম্প্রদায়িক দাবি চূড়ান্ত সাম্প্রদায়িক দাবি মুসলিমদের জন্য একটি পৃথক জাতি হিসাবে পাকিস্তানের দাবির সামনে তুচ্ছ হয়ে যায়। Estrangement of Muslims from civil disobedience movement 1930 to 34. With the exception of Muslim groups, Jamaat-e-Ulema-i-Hind, Khudai Khidmatgars and the state of Kashmir, Muslims in general remained aloof from the movement. While the Congress boycotted 2 out of 3 round-table conferences held in London, the Communalists attended all 3. আইন অমান্য আন্দোলন থেকে মুসলমানদের বিচ্ছিন্নতা 1930 থেকে 34। মুসলিম দলগুলি জামাত-ই-উলেমা-ই-হিন্দ, খুদাই খিদমতগার এবং কাশ্মীর রাজ্য বাদ দিয়ে সাধারণভাবে মুসলমানরা আন্দোলন থেকে দূরে ছিল। কংগ্রেস লন্ডনে অনুষ্ঠিত 3টি গোলটেবিল সম্মেলনের মধ্যে 2টি বয়কট করলেও সাম্প্রদায়িকতাবাদীরা 3টিতেই অংশগ্রহণ করে। Communal Award, or MacDonald Award, 1932. The Communal Award was a proposal on minority representation made by the British Prime Minister Ramsay MacDonald on the 16th of August 1932. The award granted separate electorates for the Muslims, Sikhs, depressed classes, Indian Christians, Anglo-Indians, Europeans, Buddhists and even Marathas. Some seats in Bombay were given to the Marathas. The principle of weightage was also applied. সাম্প্রদায়িক পুরস্কার বা ম্যাকডোনাল্ড পুরস্কার 1932। সাম্প্রদায়িক পুরস্কারটি ছিল সংখ্যালঘু প্রতিনিধিত্বের একটি প্রস্তাব যা 16 আগস্ট 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড করেছিলেন। পুরস্কারটি মুসলিম, শিখ, অবদমিত শ্রেণী, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপীয়, বৌদ্ধ এবং এমনকি মারাঠাদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলী প্রদান করে। বম্বেতে কিছু আসন মারাঠাদের দেওয়া হয়েছিল। ওজনের নীতিও প্রয়োগ করা হয়েছিল। Extreme communalism. After 1937, the Muslim League performed badly in the 1937 provincial elections and decided to resort to extreme communalism. Demand for a separate state for Muslims now gained rapid momentum. চরম সাম্প্রদায়িকতা 1937 সালের পর। 1937 সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ খারাপভাবে পারফর্ম করে এবং চরম সাম্প্রদায়িকতা অবলম্বনের সিদ্ধান্ত নেয়। মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি এখন দ্রুত গতি পেয়েছে। The Government of India Act 1935 provided for provincial autonomy and a wider franchise. When elections were held in early 1937 under separate electorates, results were quite revealing. ভারত সরকার আইন 1935 প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং একটি বৃহত্তর ভোটাধিকার প্রদান করে। যখন 1937 সালের প্রথম দিকে পৃথক নির্বাচকমণ্ডলীর অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, ফলাফলগুলি বেশ প্রকাশ্য ছিল। In general constituencies, the Congress swept the polls. But in the Muslim constituencies, its performance was disappointing. Even the Muslim League, that claimed to be a representative of the Muslims, performed very badly. It did not get a single seat in northwest frontier provinces, got only 2 out of 84 in Punjab and 3 out of 33 in Sindh. It was not in a position to form a ministry anywhere. The landlord and money lender parties too fared badly in the elections. সাধারণ কেন্দ্রগুলিতে কংগ্রেস ভোটে জয়লাভ করেছে, কিন্তু মুসলিম নির্বাচনী এলাকায় এর পারফরমেন্স ছিল হতাশাজনক। এমনকি মুসলিম লীগ, যারা নিজেদেরকে মুসলমানদের প্রতিনিধি বলে দাবি করেছিল, খুব খারাপভাবে পারফর্ম করেছে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে তারা একটি আসনও পায়নি, পাঞ্জাবে 84টির মধ্যে মাত্র 2টি এবং সিন্ধুতে 33টির মধ্যে 3টি পেয়েছে। কোথাও মন্ত্রণালয় গঠন করার মতো অবস্থায় ছিল না। জমিদার ও মহাজনের দলগুলোও নির্বাচনে খারাপ ফল করেছে। Thus, the message was loud and clear. The Congress needed to reach out to the Muslim masses and bring them into its fold. It could also ignore the Muslim League completely as the election results had manifested its unrepresentative character. Muslim League needed to shed its elite character, dominated by princes and zamindars, and create a base among the Muslim masses. The landlords and money lenders now decided to shift their support to the communal parties since Congress had adopted a radical agrarian program and was mobilizing the peasants. Henceforth, the communal parties began to gather unprecedented strength. সুতরাং বার্তাটি জোরে এবং স্পষ্ট ছিল।
কংগ্রেসের প্রয়োজন ছিল মুসলিম জনগণের কাছে পৌঁছানো এবং তাদের নিজেদের ভাঁজে নিয়ে আসা। এটি মুসলিম লীগকে সম্পূর্ণ উপেক্ষাও করতে পারে কারণ নির্বাচনের ফলাফল তার প্রতিনিধিত্বহীন চরিত্রকে প্রকাশ করেছিল। মুসলিম লীগের প্রয়োজন ছিল তার অভিজাত চরিত্র, রাজপুত্র ও জমিদারদের আধিপত্য ছেড়ে ফেলা এবং মুসলিম জনগণের মধ্যে একটি ভিত্তি তৈরি করা। ভূস্বামী এবং অর্থঋণদাতারা এখন সাম্প্রদায়িক দলগুলিতে তাদের সমর্থন স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে কারণ কংগ্রেস একটি উগ্র কৃষি কর্মসূচি গ্রহণ করেছিল এবং কৃষকদের সংগঠিত করেছিল। এরপর থেকে সাম্প্রদায়িক দলগুলো অভূতপূর্ব শক্তি সংগ্রহ করতে শুরু করে। In order to achieve its aim, the League led by Jinnah launched a massive campaign for popularization of the League and hoped to form coalition ministries with the Congress in provinces like Bengal, Assam and Punjab. The Congress advised the League members to sign the Congress pledge and become its members, if they wished to accept responsibilities of office. Angered, Jinnah dubbed the Congress a Hindu organization out to crush all minorities. The League now began to spread the cry that Muslim minority was in danger of being engulfed by the Hindu majority. It also put forth the unhistorical theory that Hindus and Muslims were two separate nations which could never hope to live together. তার লক্ষ্য অর্জনের জন্য জিন্নার নেতৃত্বাধীন লীগকে জনপ্রিয় করার জন্য ব্যাপক প্রচারণা শুরু করে এবং বাংলা, আসাম এবং পাঞ্জাবের মতো প্রদেশে কংগ্রেসের সাথে জোট মন্ত্রিত্ব গঠনের আশা করেছিল। কংগ্রেস লীগ সদস্যদের কংগ্রেসের অঙ্গীকারে স্বাক্ষর করার এবং এর সদস্য হওয়ার পরামর্শ দেয়, যদি তারা অফিসের দায়িত্ব গ্রহণ করতে চায়। ক্ষুব্ধ হয়ে জিন্নাহ কংগ্রেসকে হিন্দু সংগঠন হিসেবে আখ্যায়িত করেন সব সংখ্যালঘুদের পিষে ফেলার জন্য। লীগ এখন এই চিৎকার ছড়াতে শুরু করে যে মুসলিম সংখ্যালঘুরা হিন্দু সংখ্যাগরিষ্ঠদের দ্বারা আচ্ছন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এটি ঐতিহাসিক তত্ত্ব তুলে ধরে যে হিন্দু এবং মুসলমান দুটি পৃথক জাতি যারা কখনোই একসাথে থাকার আশা করতে পারে না। In 1938, the League appointed a committee under the chairmanship of the Raja of Pirpur, Raja Syed Muhammad Mehdi, to report on the oppression of the Muslims under Congress ministries. The Pirpur report fabricated cases of alleged horrible atrocities on Muslims by the Hindus. In October 1939, when the Congress ministries resigned over the Second World War issue, the League observed it as a day of deliverance and thanksgiving. 1938 সালে লীগ পীরপুরের রাজা সৈয়দ মোহাম্মদ মেহেদি এর সভাপতিত্বে কংগ্রেস মন্ত্রকের অধীনে মুসলমানদের নিপীড়নের বিষয়ে রিপোর্ট করার জন্য একটি কমিটি নিযুক্ত করে। পীরপুর রিপোর্টে হিন্দুদের দ্বারা মুসলমানদের উপর ভয়ঙ্কর অত্যাচারের অভিযোগ বানোয়াট করা হয়েছে। 1939 সালের অক্টোবরে তৃতীয় বিশ্বযুদ্ধের ইস্যুতে কংগ্রেসের মন্ত্রিসভাগুলি পদত্যাগ করলে লীগ এটিকে মুক্তি ও ধন্যবাদ প্রদানের দিন হিসাবে পালন করে। Finally, in 1940, at the Lahore session of the Muslim League, Jinnah propounded his two-nation theory that India comprised of two nations, a Hindu nation and a Muslim nation, who were different economically, politically, socially, culturally and historically. That Muslims were not a minority but a nation, and therefore they were rightfully entitled to a nation of their own. The League then passed a resolution, Lahore Resolution, demanding the partition of India. The press was quick to describe the resolution as demand for Pakistan, some also began to call it the Pakistan Resolution. The Muslim communal ideas were echoed by the Hindu communalists who declared that Hindus too were a distinct nation and that India was the land of the Hindus, thus reinforcing the two-nation theory. অবশেষে 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্বটি উত্থাপন করেন যে ভারত দুটি জাতি নিয়ে গঠিত, একটি হিন্দু জাতি এবং একটি মুসলিম জাতি, যারা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে আলাদা ছিল। যে মুসলমানরা সংখ্যালঘু নয় বরং একটি জাতি ছিল এবং তাই তারা তাদের নিজস্ব একটি জাতির অধিকারী ছিল। লীগ তখন ভারত ভাগের দাবিতে একটি প্রস্তাব, লাহোর রেজুলেশন পাশ করে। প্রেস দ্রুত প্রস্তাবটিকে পাকিস্তানের দাবি হিসাবে বর্ণনা করে, কেউ কেউ এটিকে পাকিস্তান প্রস্তাবও বলতে শুরু করে। মুসলিম সাম্প্রদায়িক ধারণাগুলি হিন্দু সাম্প্রদায়িকদের দ্বারা প্রতিধ্বনিত হয়েছিল যারা ঘোষণা করেছিল যে হিন্দুরাও একটি স্বতন্ত্র জাতি এবং ভারত হিন্দুদের দেশ, এইভাবে দ্বিজাতি তত্ত্বকে শক্তিশালী করে। থাস 1940 ওয়ার্ডস চা আবহে অ্যাক্টিভিটিস অফ চা মুসলিম লাগু এইচআরডি বিওয়াই জিন্নাহ ট্রান্সফর্মিড কম্মানালিজম ইন্টু এ ম্যাস ফোর ক্লিমাতেলাই লেডিং টু চা পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ফরমেশন অফ চা সেপারেট স্টেট অফ পাকিস্তান। এইভাবে 1940 সালের পর থেকে
জিন্নার নেতৃত্বাধীন মুসলিম লীগের উপরোক্ত কর্মকাণ্ড সাম্প্রদায়িকতাকে একটি গণশক্তিতে রূপান্তরিত করে যা শেষ পর্যন্ত ভারত বিভক্তি এবং পাকিস্তানের পৃথক রাষ্ট্র গঠনের দিকে পরিচালিত করে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা পড়ব।